আসসালামু আলাইকুম। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে 236 রান করেছে 9 উইকেটের বিনিময়ে এবং আজকের ম্যাচেও যথারীতি মুশফিকুর রহিম তিনিও ফেল, নাজমুল হাসান শান্ত তিনি ভালো রান করেছে, সেই সাথে যাকে নিয়ে সবচেয়ে বেশি এক্সপেকটেশন ছিল মাহমুদুল্লাহ রিয়াদ তিনিও কিন্তু আজকে ফেল এবং গত ম্যাচের যে হিরো তাওহিদ হৃদয় তিনি কিন্তু আজকে খুব একটা ভালো সুবিধা করতে পারেনি। তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ তারা কিন্তু কেউ বড় ইনিংস খেলতে পারেনি এবং বাংলাদেশ সর্বশেষ তারা 50 ওভারে 236 রান করেছে 9 উইকেটের বিনিময়ে এবং লাস্টের দিকে যখন জাকির আলী অনেক তিনি অনেকটা সেট হয়ে গিয়েছিলেন এবং সেখান থেকে বড় রান করা পসিবল ছিল এবং বাংলাদেশ ইজিলি 260 রান করার মতো একটা অ্যাবিলিটি তাদের ছিল এবং বাংলাদেশে যে ব্যাটারগুলো ফেল করেছে এর মধ্যে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মেহেদী হাসান মিরাজ তারা যদি আরেকটু কন্ট্রিবিউশন করতো দলের জন্য তাহলে কিন্তু আজকের রানটা 300+ হয়ে যেত এবং আজকে বাংলাদেশ রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলছে এবং রাওয়ালপিন্ডির যে পিচটা সেই পিচে আপনি চাইলে ইজিলি 350 বা 300+ রান তো হবেই, বাট এর উপরে যত রান করা যায় আর কি। বাংলাদেশ কিন্তু সেই সুযোগটা নিতে পারেনি এবং বাংলাদেশ যথারীতি টসে হেরে প্রথমে ব্যাট করতে আসে এবং প্রথমে ব্যাট করতে এসে তানজিদ হাসান তামিম এবং নাজমুল হাসান শান্ত তারা ওপেনিং পজিশনে আসে এবং বাংলাদেশের প্লেইং একাদশে দুইটা পরিবর্তন আসে। সেখানে আমরা সবাই জানি যে নাহিদ রানা আজকের এই ম্যাচে খেলবেন, তানজিম হাসান সাকিবের জায়গায় নাহিদ রানাকে একাদশে রাখা হয়েছিল এবং একই সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা গত কয়েকটা দিন যাবৎ মুশফিকুর রহিমকে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে যে মুশফিকুর রহিম তিনি খুব একটা ভালো ফর্মে নেই এবং এরই সাথে সৌম্য সরকার তিনিও সর্বশেষ ম্যাচ ইন্ডিয়ার সাথে খুব একটা ভালো করতে পারেনি এবং তার ফিটনেস নিয়ে কিন্তু অনেক ঝামেলা হচ্ছিল বা তিনি যে ফুল ফিটনেস নিয়ে খেলছেন এটা নিয়েও কিন্তু অনেকের মনে প্রশ্ন বা সন্দেহ রয়েছে। দ্যাটস ওয়াই তাকে একাদশ থেকে ড্রপ করানো হয়েছে এবং মাহমুদুল্লাহ রিয়াদকে একাদশে নিয়েছিল এবং এই দুইটা পরিবর্তন নিয়ে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নামে এবং যথারীতি ওপেনিং পজিশন থেকে ভালো একটা শুরু এসেছিল। সেখানে তানজিদ হাসান তামিম তিনি 24 বলে 24 রান করে তিনি আউট হয়ে গেছেন। এরপরে নাজমুল হাসান শান্ত মেহেদী হাসান মিরাজের সাথে একটা ছোট পার্টনারশিপ করতে চেয়েছিল কিন্তু সেটাও পারেনি। এরপরে তাহিদ হৃদয়ের সাথেও 31 রানের বা 30 রানের একটা পার্টনারশিপ হয়েছিল, সেটাও খুব একটা বড় করতে পারেনি। দেন মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম তাদের সাথেও কিন্তু পার্টনারশিপটা বড় হয়নি। সর্বশেষ জাকির আলী অনেক এবং নাজমুল হাসান শান্ত মোটামুটি একটা স্টেবল পার্টনারশিপের দিকে যাচ্ছিল, বাট তখনই কিন্তু নাজমুল হাসান শান্ত তিনি আউট হয়ে যান এবং তিনি 77 রান করেছেন, যদিও 100+ তিনি বল খেলেছেন এবং তার স্ট্রাইক রেট নিয়ে অনেক আলোচনা হবে আমি জানি এবং রিসেন্টলি শান্ত তিনি বিপিএল এ খুব একটা ভালো ম্যাচ খেলার সুযোগ পায়নি, বাট তার যে ওডিআই যে পারফরমেন্স সেটা কিন্তু ছিল এবং তিনি মোটামুটি ফর্মে ছিল, কিন্তু সর্বশেষ যে ম্যাচ সেটাতে তিনি খুবই বাজে করেছিলেন। এর কারণে তাকে নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছিল, কিন্তু এই ম্যাচে তিনি মোটামুটি একটা সমালোচনার জবাব দিয়েছে, বাট তার স্ট্রাইক রেটে কিন্তু অনেক ধরনের প্রশ্ন হচ্ছে। বাট আপনাদেরকে এটা বিশ্বাস করতে হবে শান্ত যে টাইমে ব্যাট করেছে বা যে সিচুয়েশনে ব্যাট করেছে ওই সিচুয়েশনে কিন্তু এই ধরনের ব্যাট করাটাই স্বাভাবিক, বাট চাইলে কিন্তু তার স্ট্রাইক রেটটা বাড়িয়ে নিতে পারতো, বাট সেটা কিন্তু তিনি করতে পারেনি। এবং সর্বশেষ এখন বর্তমানে নতুন বাংলাদেশের ক্রাইসিস ম্যান তিনি হচ্ছেন জাকির আলী অনিক এবং রিশাদ হোসেনকে নিয়ে দুর্দান্ত একটা পার্টনারশিপ করেছিলেন এবং সেখানে জাকির আলী অনিক তিনি 45 রান করেছে 55 বল থেকে এবং তিনি যদি শেষ পর্যন্ত ক্রিজে থাকতো তাহলে বাংলাদেশের 236 থেকে 260 হলেও কিন্তু আমরা সেটা অবাক হইতাম না এবং তিনি মোটামুটি সেট বলতে ফুলি সেট ছিলেন এবং ব্যাটে বলে সুন্দর আসছিলেন এবং শেষ পর্যন্ত উইকেটে কিন্তু কোনো ধরনের পরিবর্তন ছিল না এবং প্রপার একটা ব্যাটিং উইকেটে বাংলাদেশ যেভাবে ব্যাট করেছে এটা আসলে অনেকটাই সমালোচনা করতে বাধ্য করবে বা অনেকেই সমালোচনা করবে, কারণ প্রায় 150টার বেশি ডট বল খেলা এবং সেখানে বাংলাদেশ মাত্র 236 রান করেছে। এটা একটা কারণে হতে পারে, আমরা জানি যে বাংলাদেশ নর্মালি 240, 250, 260 এরকম ইনিংসের ব্যাট কিন্তু সবসময় করে থাকে এবং বাংলাদেশের যে মিরপুর, সিলেট বা চিটাগংয়ের কথা বলেন সব জায়গা থেকে কিন্তু বাংলাদেশের একটাই টার্গেট থাকে যে তারা কোনো রকম 220 রান, 30 রান বা 40-50 রান করবে এবং সেখানেও তারা ম্যাচগুলো জিততে পারবে এবং এই যে তাদের একটা ট্রেডিশন এবং ঘরোয়া লিগে বাংলাদেশ যেসব পিচে খেলে সেই সব পিচের অ্যাভারেজ স্কোর কিন্তু ওই 220 বা 200 বা 230-40 এরকম কিন্তু অ্যাভারেজের যে পিচ এই পিচগুলোতে বাংলাদেশের ক্রিকেটাররা খেলে থাকে, যার কারণে বাংলাদেশি ক্রিকেটাররা যখন আইসিসি ইভেন্টে খেলতে যায় তখন কিন্তু তারা খুব একটা ভালো শট বা ভালো ধরনের ক্রিকেট তারা কিন্তু খেলতে পারে না এবং প্রপারলি যে একটা বোর্ডে রান সংগ্রহ করা সেটা কিন্তু তারা প্রপারভাবে করতে পারে না এবং আজকের ম্যাচে বাংলাদেশ যেভাবে ব্যাট করেছে তাতে করে আমি জাস্ট একটা কথাই বলবো যে এরকম একটা প্রপার ব্যাটিং প্যারাডাইস উইকেটে যদি আপনি এইভাবে একের পর এক ডট বল খেলে যান তাহলে কিন্তু সেটা দলের জন্য অনেক বেশি চাপের কারণ হয় এবং শেষ পর্যন্ত সেই চাপটা নাজমুল হাসান শান্তর উপরে পড়েছিলেন এবং তিনি 110 বল খেলে তিনি 77 রান করেছে। সো তার স্ট্রাইক রেট নিয়ে কিন্তু অনেক বেশি ট্রোল হবে আমি জানি, কিন্তু তিনি ওই সিচুয়েশনে যদি ওইভাবে না খেলতে পারতো তাহলে কিন্তু বাংলাদেশের রান এত দূর আসেন এবং বাংলাদেশ অনেক আগে কিন্তু গুটিয়ে যেতে পারতো, এটা কিন্তু আমরা সবাই জানি। কারণ
নাজমুল হাসান শান্ত এবং জাকির আলী অনিক তারা একটা চেষ্টা করেছে একটা বিল্ড আপ করার, এবং আমরা জানি যে প্রথম ম্যাচে জাকির আলী অনিক এবং একই সাথে তাওহিদ হৃদয় তারা একটা ভালো পার্টনারশিপ করেছিল এবং রেকর্ড পার্টনারশিপের কারণে বাংলাদেশ কিন্তু কোনো রকমের মধ্যে একটা মান বাঁচিয়েছিল, 228 রান করতে পেরেছিল। এবং দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খুব একটা বেশি করতে পারেনি, মাত্র 8 রান বেশি করতে পেরেছে এবং সেখানে বাংলাদেশ আজকে 236 রান করেছে। এবং যথারীতিই মুশফিকুর রহিমকে আজকের একাদশে রাখা হয়েছিল এবং তিনি আজকেও কিন্তু ফেল গিয়েছে এবং তার ফেভারিট শট খেলতে গিয়েই তিনি কিন্তু আউট হয়েছেন। বাট মুশফিকুর রহিমের থেকে এই ধরনের আশা কিন্তু করা যাচ্ছিল না। এবং কমেন্টেটর যারা ছিলেন, আতার আলী খান বা নাসির হোসেন বা ইয়ান স্মিথ যারা ছিলেন, সবাই কিন্তু একটা কথা বলছিলেন যে যেহেতু ওডিআই ম্যাচ, ক্রিজে আসার পরেই বড় শট খেলার যে একটা প্রবণতা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে, এটা কিন্তু মোটেও ভালো একটা লক্ষণ না। আপনি যদি মেহেদী হাসান মিরাজের কথা বলেন, তিনি 13 রান করেছে, বাট তিনি প্রথমে একদম যখন তিনি ক্রিজে আসেন তখন তিনি প্রথম 2-3টা বল ফেস করেছেন এবং এরপরে কিন্তু ডাউন দ্য উইকেটে এসে তিনি একটা ছক্কা মেরেছেন, কিন্তু তখন তো তার এইভাবে আসার কোনো দরকার ছিল না। বাট এটা যদি মিস টাইমিং হয়ে যেত তাহলে কিন্তু ক্যাচ হওয়ার একটা সম্ভাবনা ছিল। এবং আমরা জানি যে নিউজিল্যান্ডের যে ফিল্ডাররা তারা কিন্তু দুর্দান্ত ফিল্ডার, এবং আপনি যদি দেখেন তাহলে আজকের ম্যাচে মিনিমাম তারা 30টা রান সেভ দিয়ে এসেছে ফিল্ডিংয়ে। সো নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে গেলে আপনি শুধু বোলিং এর বিপক্ষে লড়তে হবে না, সেটা কিন্তু ফিল্ডিং এর এগেইনস্টেও কিন্তু আপনাকে লড়তে হবে। সো বাংলাদেশ কোনো রকম তারা একটা মান সম্মান বাঁচিয়েছে, 236 রান করতে পেরেছে এবং 237 রানের টার্গেটে হয়তো নিউজিল্যান্ড ব্যাট করতে নামে। এবং তাদের যে এই মুহূর্তে পারফরমেন্স বা তারা যে ফর্মে রয়েছে, তারা টাই সিরিজে যে কয়টা ম্যাচ খেলেছে সবগুলো ম্যাচ তারা জিততে পেরেছে এবং একই সাথে টুর্নামেন্টের প্রথম ম্যাচ স্বাগতিক পাকিস্তানের সাথে তারা যে ম্যাচটা খেলেছে সেই ম্যাচেও কিন্তু নিউজিল্যান্ড দুর্দান্ত খেলেছে এবং সেখানেও তারা কিন্তু জয়লাভ করেছে। সো নিউজিল্যান্ডের সামনে বাংলাদেশি বলাররা কতটুকু ভালো করবে এটা নিয়ে যদি আমি বলি, তাহলে বাংলাদেশের একাদশে যেহেতু আজকে একটু পরিবর্তন এসেছে, সেখানে নাহিদ রানা তিনি ইনক্লুড হয়েছেন, তাসকিন আহমেদ তিনিও রয়েছেন অভিজ্ঞ একজন বলার, এবং একই সাথে মোস্তাফিজুর রহমান তিনিও রয়েছেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন। হয়তো শুরুর দিকে যদি কয়েকটা উইকেট তারা খুব তাড়াতাড়ি আর্লি তারা নিতে পারে তাহলে কিন্তু নিউজিল্যান্ড একটু হলেও চাপে পড়তে পারে এবং বাংলাদেশ এখান থেকে ভালো কোনো কিছু করতে পারে। তবে নিউজিল্যান্ডের সাথে এই ম্যাচটা অনেক বেশি কঠিন হবে, সেটা আমরা সবাই জানতে পারি। এবং এখন যে অবস্থায় বাংলাদেশ দল রয়েছে, মাত্র 236 রান করতে পেরেছে এবং এখান থেকে বাংলাদেশ যে ম্যাচটা জিততে পারবে বা বের করতে পারবে সেটার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম, মানে অনেকটাই কম। বাট আশা কিন্তু ছাড়ছি না, কারণ খেলাটা যেহেতু ক্রিকেট এবং নিউজিল্যান্ড সবসময় বাংলাদেশের সাথে খেলতে আসলে তারা যত ভালো ফর্মে থাকুক না কেন, বাংলাদেশের সাথে তারা খেলতে আসলে কিন্তু তারা অনেক বেশি স্ট্রাগল করে। বাট সেখানে তাসকিন আহমেদ এবং নাহিদ রানাকে মূল ভূমিকাটা পালন করতে হবে এবং তারা যদি পাওয়ার প্লের ভিতরে মিনিমাম 3টা উইকেটও নিতে পারে, নিউজিল্যান্ড কিন্তু একদম সিরিয়াস চাপে পড়ে যাবে। এবং চাপে পড়লে তখন আমাদের রেশাদ রয়েছে, মেহেদী হাসান মিরাজ রয়েছে, সো তাদেরকে দিয়ে নিউজিল্যান্ডের উপর চাপটা কিন্তু আরও বাড়ানো পসিবল। এবং আপনি যদি দেখেন পাকিস্তানের বোলিং লাইন আপ এবং বাংলাদেশি বোলিং লাইন আপের মধ্যে কিন্তু অনেক বেশি ডিফারেন্ট, এবং পাকিস্তানি বোলাররা কিন্তু বাংলাদেশি বোলারদের ধারের কাছেও নেই। সেখানে মেহেদী হাসান মিরাজ রয়েছে, রিশাদ হোসেন রয়েছে, তাসকিন আহমেদ রয়েছে, মোস্তাফিজুর রহমান রয়েছে এবং একই সাথে নাহিদ রানা রয়েছে। সো বাংলাদেশ কিন্তু একটা স্বপ্ন দেখতে পারে, বাট এটি কিন্তু অনেকটাই অবাস্তবের মতো হতে পারে। নিউজিল্যান্ড যে ফর্মে রয়েছে, তো তাদেরকে 236-এর মধ্যে আটকে রাখা এবং এটাকে ডিফেন্ড করা, এটা কিন্তু খুবই কঠিন। আপনাদের মতামত আশা করছি। ধন্যবাদ সবাইকে।